স্টুডেন্টস, আগের ক্লাসে আমরা অ্যাগ্রানুলোসাইট সম্পর্কে পড়েছি। এবারের ক্লাসে আমরা গ্রানুলোসাইট সম্পর্কে পড়ব। অ্যাগ্রানুলোসাইট দুই প্রকার, লিম্ফোসাইট, মনোসাইট। লিম্ফোসাইট হচ্ছে ছোট কণিকা, মনোসাইট বড় কণিকা। এবার গ্রানুলোসাইট সম্পর্কে পড়ব। এদের সাইটোপ্লাজম যুক্ত, সূক্ষ্ম দানাযুক্ত। সাইটোপ্লাজম হচ্ছে সূক্ষ্ম দানাযুক্ত, তোমরা দেখতে পাচ্ছ। এবার গ্রানুলোসাইট শ্বেতকণিকাগুলোর নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে তিন প্রকার: নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। এবার আমরা নিউট্রোফিল কিভাবে কাজ করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। আর ইউসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। ইউসিনোফিল ও বেসোফিল কিভাবে অ্যালার্জি প্রতিরোধ করে? হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে। এবার বেসোফিলের কাজ হচ্ছে হেপারিন নিঃসৃত রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধাতে সাহায্য করে বেসোফিল। এবারে আমরা অণুচক্রিকা সম্পর্কে পড়ব। অণুচক্রিকার অন্য নাম হচ্ছে থ্রম্বোসাইট। ইংরেজিতে এদেরকে প্লেটলেট বলে। এদের আকৃতি দেখো, এগুলো অনেকটা গোল আকার, ডিম্বাকার অথবা রড আকারের হতে পারে। আর এদের মধ্যে সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু থাকে, কিন্তু কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। আর অনেকের মতে অণুচক্রিকাগুলো সম্পূর্ণ কোষ নয়, এগুলো অস্থিমজ্জার বৃহদাকার কোষের ছিন্ন অংশ। এবার অণুচক্রিকার গড় আয়ু কতদিন? 5 থেকে 10 দিন। পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখের মতো। অসুস্থ দেহে এদের সংখ্যা আরও বেশি হয়। অণুচক্রিকার কাজ কি? অণুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত তঞ্চন করা বা জমাট বাঁধানো। তঞ্চন অর্থাৎ জমাট বাঁধানোতে সাহায্য করা অণুচক্রিকার কাজ। অণুচক্রিকা যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায়, তখন সেখানকার অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে, অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। অনেক যাচ্ছে তাই না? আচ্ছা, আবার বুঝিয়ে দিচ্ছি। সক্রিয় হয়ে ওঠে অর্থাৎ যখন কোনো রক্তবাহিকা বা আমাদের যদি কোনো দেহের কোনো জায়গায় আমরা আঘাত পাই, তাহলে সেখানকার অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে অনিয়মিত আকার ধারণ করবে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এই পদার্থগুলো রক্তের প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন পরবর্তীকালে রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্ত জমাট বাঁধায় কিংবা রক্তের তঞ্চন ঘটায়। এটা হচ্ছে রক্তের তঞ্চন ঘটানোর প্রক্রিয়াটা কিভাবে? প্রথমে যেই জায়গাটা কেটে যাবে সেখানকার অণুচক্রিয়াগুলো সক্রিয় হয়ে উঠবে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে ফেলবে। থ্রম্বোপ্লাস্টিন এই পদার্থগুলো রক্তের প্রোথ্রম্বিনকে কিভাবে থ্রম্বিনে পরিণত করবে এবং থ্রম্বিন পরবর্তীকালে কি করবে? প্রথমে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করবে এবং পরবর্তীকালে প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্তকে জমাট বাঁধায় কিংবা রক্তে তঞ্চন ঘটায়। এবার ফাইব্রিন কি? এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো চালিকা প্রস্তুত করে। এটি ক্ষতস্থানে জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে। এখানে রক্তের সাধারণ কাজ সম্পর্কে দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিতে পারো। আর তোমরা বেশিরভাগ সময় কি কাজ করো? তোমরা এই বই না পড়ে তোমরা গাইডকে মুখস্থ করে পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে যাও। এটা একদম করবা না। তোমরা বইকে ভালোভাবে পড়বা, তাহলে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। কথা বলে ফেললাম। এবার রক্তের গ্রুপ সম্পর্কে বলবো। রক্তের গ্রুপ সম্পর্কে তোমরা সবাই জানো, কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে তাকে রক্ত দিতে প্রয়োজন হয়। তাহলে রক্ত দিতে হলে তার গ্রুপের সাথে গ্রুপটি মিলতে হয়, না হয় কিন্তু রক্ত দেওয়া যাবে না। এবার রক্তের গ্রুপ সম্পর্কে জানতে হলে আমাদেরকে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সম্পর্কে জানতে হবে। এবার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কি? অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন। অ্যান্টিজেন কি? বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন যেটি আমাদের রক্তে প্রবেশ করলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সেটাকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে তাকে প্রতিরোধ করার চেষ্টা করে। আমাদের শরীরে একটি নিরাপত্তা ব্যবস্থা আছে, সেটি যে পদার্থগুলো আমাদের শরীরে ক্ষতিকর মনে হয় তাকে প্রতিরোধ করার চেষ্টা করে, সেটাই হচ্ছে অ্যান্টিজেন। এবার অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্ত যে পদার্থ তৈরি করে সেটাই হচ্ছে অ্যান্টিবডি। যে ক্ষতিকর পদার্থগুলো আমাদের শরীরে তৈরি হয় এবং তাকে যে পদার্থগুলো ধ্বংস করে তাই হচ্ছে অ্যান্টিবডি। তো আমরা অ্যান্টিজেনকে আক্রমণ করার এই বিক্রিয়াকে অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়াটাকে বলা হয় অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া। এবার আমরা অ্যান্টিজেন
1900 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করলেন বিভিন্ন মানুষের রক্তে লোহিত রক্তকণিকায় দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। কত সালে? 1900 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করলেন যে আমাদের লোহিত রক্তকণিকায় দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবে এই দুইটি অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন মানুষের সিরাম মানে হচ্ছে যে তরলে লোহিত কণিকা ভাসমান থাকে, দুটি অ্যান্টিবডি পাওয়া যায়। মানে বিভিন্ন মানুষের সিরামে দুটি অ্যান্টিবডি পাওয়া যায়, দুটি অ্যান্টিজেন পাওয়া যায় এবং দুটি অ্যান্টিবডি পাওয়া যায়। লোহিত কণিকায় থাকা এই অ্যান্টিজেনকে নামকরণ করা হয়েছে এ এবং বি নামে। এটা তোমরা সবাই জানো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একজন মানুষের রক্তে লোহিত কণিকায় যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে কোনোভাবেই তার রক্তে এ অ্যান্টিজেনে অ্যান্টিবডি থাকতে পারবে না। যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে এ অ্যান্টিজেনে অ্যান্টিবডি থাকবে না। যদি থাকে তাহলে এটি অ্যান্টিবডি মানে এটি আক্রমণ করবে। যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে এ অ্যান্টিবডি থাকতে পারবে না। আবার বি অ্যান্টিজেনে অ্যান্টিবডি থাকে কিন্তু অ্যান্টিজেন থাকে না। এবার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিষয়টি বুঝে থাকলে আমরা মানুষের রক্ত কীভাবে গ্রুপে ভাগ করা হয়েছে সেটি বুঝতে পারবো। এবার এখানে একটি ছক দেওয়া হয়েছে, যদি লোহিত কণিকায় এ এবং বি এই দুটি অ্যান্টিজেন থাকা সম্ভব হয় তাহলে আমরা রক্তকে নিচে 4 ভাগে ভাগ করতে পারি। 4টি ভাগ হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি, গ্রুপ ও। এটা তোমরা সবাই জানো কিন্তু এদের কার্যপ্রণালীগুলো তোমরা জানো না। গ্রুপ এতে অ্যান্টিজেন এ থাকবে কিন্তু সিরামে এ অ্যান্টিজেনে অ্যান্টিবডি নেই, বি অ্যান্টিজেনে অ্যান্টিবডি আছে। মানে অ্যান্টিজেন এ থাকবে গ্রুপ এতে কিন্তু অ্যান্টিবডি থাকবে না। তারপর বি রক্তে অ্যান্টিজেন বি, সিরামে বি অ্যান্টিজেনে অ্যান্টিবডি নেই, শুধু এ অ্যান্টিজেনে অ্যান্টিবডি আছে। এ বি এর ক্ষেত্রে দেখো এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন দুটোই আছে কিন্তু কোনো ধরনের অ্যান্টিবডি নেই। আর ও গ্রুপটি হচ্ছে ইউনিভার্সাল গ্রুপ, অর্থাৎ এই গ্রুপ ও সবাইকে রক্তদান করতে পারবে এবং গ্রুপ এ বি সকলের থেকে রক্ত গ্রহণ করতে পারবে। কেন? কারণ গ্রুপ ও হচ্ছে রক্তে এ এবং বি কোনো ধরনের অ্যান্টিজেন নেই, এই কারণে তারা যে কোনো গ্রুপকে রক্ত দান করতে পারবে, কিন্তু এদের এ এবং বি অ্যান্টিবডি আছে। অন্যদিকে গ্রুপ এ বি এর এ এবং বি অ্যান্টিজেন দুটোই আছে কিন্তু কোনো ধরনের অ্যান্টিবডি নেই, এই কারণে তারা কাউকে রক্ত দান করতে পারবে না কিন্তু গ্রহণ। তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, তবু তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, অ্যান্টিজেন হচ্ছে শরীরে যে ধরনের ক্ষতিকর উপাদানগুলো তৈরি হয়, আর অ্যান্টিবডি হচ্ছে যা এই ধরনের ক্ষতিকর উপাদানগুলোকে ধ্বংস করা অ্যান্টিজেনের কাজ। আর এই ধরনের অ্যান্টিজেনকে আক্রমণ করা বিক্রিয়াকে অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া বলা হয়। আর আমাদের অ্যান্টিজেনকে দুটি নাম দেওয়া হয়েছে এ এবং বি। আর আমরা এখন জানতে পারলাম সর্বজনীন দাতা গ্রুপ হচ্ছে গ্রুপ ও, কারণ এদের এ এবং বি অ্যান্টিজেন নেই কিন্তু এ ও বি অ্যান্টিবডি আছে। আর গ্রুপ এ বি হচ্ছে সর্বজনীন গ্রহিতা গ্রুপ, অর্থাৎ এরা নিজেদের গ্রুপ ছাড়া অন্য কাউকে রক্তদান করতে পারবে না, কারণ এদের কোনো অ্যান্টিজেন আছে, দুইটি অ্যান্টিজেন আছে এ এবং বি কিন্তু কোনো ধরনের অ্যান্টিবডি নেই। আলোচনা করলাম যে গ্রুপ ওকে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয়, কারণ এর মধ্যে অ্যান্টিজেন নেই কিন্তু এ ও বি অ্যান্টিবডি আছে। আর গ্রুপ এ বি কে বলা হয় ইউনিভার্সাল অ্যাকসেপ্টার বা সর্বজনীন গ্রহিতা। গ্রুপ এ বি এর অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এর মধ্যে কোনো ধরনের অ্যান্টিবডি নেই, এ ও বি অ্যান্টিবডি নেই কিন্তু এ ও বি অ্যান্টিজেন রয়েছে, এজন্য এদেরকে সর্বজনীন গ্রহিতা বা ইউনিভার্সাল অ্যাকসেপ্টার। আমরা রক্তে গ্রুপ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, তারপর ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, ইউনিভার্সাল ডোনার সম্পর্কে জানলাম। এবার আমরা আরএস ফ্যাক্টর সম্পর্কে জানবো। আরএস ফ্যাক্টর জিনিসটা কি? তোমরা যারা রক্তের গ্রুপের সাথে পরিচিত তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো রক্তের গ্রুপ বোঝানোর সময় শুধু এ বি কিংবা ও বলা হয় না, সবসময় এরপর একটি প্লাস বা মাইনাস যুক্ত করা হয়, এটা তো তোমরা জানোই। এবার আরএস ফ্যাক্টর নামটি কিভাবে এসেছে? রেসাস নামের বানরের লোহিত কণিকা এক ধরনের অ্যান্টিজেন রয়েছে। রেসাস নামের বানরের লোহিত রক্তকণিকায় কি ধরনের এক ধরনের অ্যান্টিজেন রয়েছে যেটি অনেক মানুষের রক্তে লোহিত রক্তকণিকায় পাওয়া যায়। এই বানরের নাম অনুসারে এটাকে রেসাস ফ্যাক্টর বলা হয়। বানরের নাম অনুসারে এটাকে রেসাস ফ্যাক্টর বা সংক্ষেপে আরএস ফ্যাক্টর বলা হয়। যাদের শরীরে এই অ্যান্টিজেন পাওয়া যায় তাদের রক্তকে আরএস পজিটিভ, এবং যাদের শরীরে অ্যান্টিজেন পাওয়া যাবে, বানরের লোহিত রক্তকণিকায় যে অ্যান্টিজেনটা পাওয়া গিয়েছিল সেই অ্যান্টিজেন পাওয়া গেলে সেটাকে বলা হয় আরএস পজিটিভ, এবং যদি পাওয়া না যায় তাহলে তাদের রক্তকে আরএস নেগেটিভ বলা হয়।
রক্তে গ্রুপের পেছনে যে প্লাস এবং মাইনাস চিহ্নটি থাকে সেটি এই আরএস ফ্যাক্টর ছাড়া অন্য কিছু নয়। এবার নিশ্চয়ই তোমরা বুঝেছো যে রক্তে গ্রুপের পেছনে কেন প্লাস বা মাইনাস চিহ্নটি থাকে। আরএস মাইনাস রক্ত বিশিষ্ট মানুষকে আরএস পজিটিভ বিশিষ্ট রক্ত দিয়ে প্রথমবার গ্রহীতার কোনো প্রতিক্রিয়া হয় না, কিন্তু ধীরে ধীরে গ্রহীতার রক্তরসে আরএস পজিটিভ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে। এই বিষয়টা তোমাদেরকে একটু বুঝতে হবে। এটা হচ্ছে আরএস নেগেটিভ রক্তবিষ্ট, অর্থাৎ যার ওই অ্যান্টিজেনটি নেই যেটা বানরের লোহিত রক্তকণিকা পাওয়া যায়, সেটা যদি আরএস পজিটিভ বিশিষ্ট রক্ত দিয়ে প্রথমবার গ্রহীতার দিলে কোনো গ্রহীতার প্রথমে কোনো প্রতিক্রিয়া হবে না, কিন্তু ধীরে ধীরে তার রক্তরসে আরএস পজিটিভ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে, অর্থাৎ তার শরীর অসুস্থ হয়ে যেতে পারে। কাজে দ্বিতীয়বার আরএস পজিটিভ বিশিষ্ট রক্ত দেওয়া হলে এই অ্যান্টিবডি আরএস পজিটিভ রক্তে লোহিত কণিকার সাথে বিক্রিয়া করে রক্তকে জমাট বাঁধিয়ে দেবে। তবে একবার যদি আরএস পজিটিভ, কিন্তু আরএস পজিটিভকে দেওয়া যাবে কারণ সেতে লোহিত রক্তকণিকা সেম থাকবে এবং বিক্রিয়া করে রক্তকে জমাট বাঁধিয়ে দিবে, কিন্তু আরএস নেগেটিভ পজিটিভকে দেওয়া যাবে না, এটা তো তোমরা জানোই। কিন্তু আরএস পজিটিভকে দিতে পারবে। তবে একবার আরএস পজিটিভ বিশিষ্ট রক্ত গ্রহণ করার পর যদি গ্রহীতা আর ওই রক্ত গ্রহণ না করে, তাহলে ধীরে ধীরে তার শরীরের আরএস পজিটিভের অ্যান্টিবডি নষ্ট হয়ে যাবে, গ্রহীতা তার স্বাভাবিক রক্ত ফিরে পায়। এজন্য আরএস পজিটিভকে পজিটিভ দিতে পারবে, কিন্তু আরএস নেগেটিভকে আরএস পজিটিভ রক্ত দান করতে পারবে না। এবার আমরা সন্তান সম্ভব মায়েদের ক্ষেত্রে আরএস ফ্যাক্টরটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা জানবো। যদি মায়ের রক্ত আরএস নেগেটিভ এবং বাবার রক্ত আরএস পজিটিভ হয়, তাহলে তাদের সন্তান হবে আরএস পজিটিভ বিশিষ্ট, কারণ আরএস পজিটিভ একটি প্রকট বৈশিষ্ট্য। আরএস পজিটিভ হচ্ছে একটি প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ এটি ডোমিনেট করে মাতৃগর্ভে ভ্রূণ, প্লাসেন্টা বা অমরা, অর্থাৎ তোমরা অমরা দিয়ে মনে রাখতে পারো। এর মাধ্যমে মায়ের জরায়ুর সাথে যুক্ত থাকে। সন্তানের আরএস পজিটিভ রক্ত প্লাসেন্টার মাধ্যমে মায়ের রক্তে পৌঁছাবে এবং মায়ের রক্তরসে আরএস পজিটিভের বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে। যেহেতু এই অ্যান্টিবডি খুব ধীরে ধীরে তৈরি হয়, তাই প্রথম সন্তানের বেলায় মায়ের রক্তে আরএস পজিটিভ এর অ্যান্টিবডি সন্তানের দেহে পৌঁছে তার রক্তের কোনো ক্ষতি করতে পারে না এবং একজন সুস্থ সন্তান, কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু এর খারাপ প্রভাব পড়তে পারে। বেশি ফাস্ট যাচ্ছি, আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। আরএস ফ্যাক্টরটি হচ্ছে সন্তান সম্ভবা মায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যদি বাবা এবং মায়ের রক্ত পজিটিভ এবং নেগেটিভ হয়, তাহলে কিন্তু সন্তান রক্ত হবে পজিটিভ। তারপর এই মাতৃগর্ভে ভ্রূণ, প্লাসেন্টা বা অমরা এর মাধ্যমে মায়ের জরায়ুর সাথে সন্তানের যুক্ত থাকে। সন্তানের আরএস পজিটিভ রক্ত প্লাসেন্টার মাধ্যমে, প্লাসেন্টা বা অমরার মাধ্যমে মায়ের রক্তে পৌঁছাবে প্রথমে এবং মায়ের রক্তরসে আরএস পজিটিভের বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে। যেহেতু তাদের দুজনের রক্তের গ্রুপ আলাদা, আরএস নেগেটিভ এবং আরএস পজিটিভ, কিন্তু আরএস পজিটিভ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাই এটাই সন্তানের রক্তের গ্রুপ হবে আরএস পজিটিভ। যেহেতু এই অ্যান্টিবডি খুব ধীরে ধীরে তৈরি হয়, তাই প্রথম সন্তানের বেলায় মায়ের রক্তের আরএস পজিটিভের অ্যান্টিবডি সন্তানের দেহে পৌঁছে তার রক্তের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু দ্বিতীয় সন্তান গর্ভধারণ করার পর মায়ের শরীরে আরএস পজিটিভের অ্যান্টিবডি সন্তানের রক্তে প্রবেশ করতে থাকে এবং ভ্রূণের লোহিত কণিকা ধ্বংস হয়। আরএস পজিটিভ এটা দ্বিতীয় সন্তান যদি গর্ভধারণ করে, তাহলে মায়ের শরীরে আরএস পজিটিভের অ্যান্টিবডি সন্তানের রক্তে প্রবেশ করতে থাকে এবং ভ্রূণের লোহিত কণিকা ধ্বংস করে ভ্রূণ বিশিষ্ট হয়। অনেক সময় গর্ভপাত হয়। এই জিনিসটা হয়তো তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। আমি জানি না যে বিষয়টা আসে নাকি আসে না পরীক্ষায়। না আসলে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। আচ্ছা, তবুও আমি তোমাদের সুবিধার জন্য বুঝিয়ে দিলাম। আমরা রক্তকণিকা সম্পর্কে, তারপর রক্তের গ্রুপ সম্পর্কে জেনেছি। এবার আমরা রক্ত সঞ্চালন সম্পর্কে জানবো। হৃৎপিণ্ড প্রথমে। রক্ত সঞ্চালনের যে মাধ্যমগুলো হচ্ছে সেটা হচ্ছে হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। এবার হৃৎপিণ্ড 4টি মাধ্যমের মাধ্যমে রক্ত সংবহন হয়। এই 4টি মাধ্যমকে হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। এবার হৃৎপিণ্ড সম্পর্কে আমরা আলোচনা করব। হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত এক ধরনের পাম্পের মতো। এটা অনেকটা পাম্পের মতো রক্ত পরিবহন করে। মানুষের হৃৎপিণ্ড মূলত 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট। আর হৃৎপিণ্ড কোথায় অবস্থিত দেখো, বক্ষ গহ্বরে ফুসফুস দুটির মাঝখানে।
ফুসফুস দুটির মাঝখানে এবং মধ্যচ্ছদার উপরে অবস্থিত হচ্ছে হৃৎপিণ্ড। বক্ষ গহ্বরের ফুসফুসের মাঝখানে আর মধ্যচ্ছদার উপরে অবস্থিত কি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড অনেকটা আমাদের বুকের বাম পাশে অনেকটা মাঝ না, এটা হৃৎপিণ্ড বুকের বাম পাশে মাঝ বরাবর ঘেঁষে অবস্থিত, অর্থাৎ এটা ফুসফুস দুটির মাঝখানে মধ্যচ্ছদার উপরে। হৃৎপিণ্ডের প্রশস্ত প্রান্তটি উপরের দিকে, দেখো উপরের দিকে, আর সুচালো প্রান্তটি নিচের দিকে থাকে। আর হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেষ্টিত থাকে। হৃৎপিণ্ডের মধ্যে একটি পর্দা থাকে, সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম পর্দাটি আবার দ্বিস্তরী। এই দ্বিস্তরের মধ্যে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে যেটি হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে পেরিকার্ডিয়াল ফ্লুইড। মানুষের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। আগে বলেছি 4টি প্রকোষ্ঠ। উপরের প্রকোষ্ঠ দুটিকে ডান এবং বাম অলিন্দ, নিচের প্রকোষ্ঠ দুটিকে ডান নিলয় বাম নিলয় নামে অভিহিত করা হয়। দুটি অলিন্দের ভেতরকার প্রাচীর পাতলা, কিন্তু অলিন্দের ভেতরকার প্রাচীর পাতলা আর নিলয়ের ভেতরকার প্রাচীর পুরু। ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা এবং একটি নিম্ন মহাশিরা যুক্ত থাকে। ডান অলিন্দের সাথে একটি ঊর্ধ্ব মহাশিরা এবং একটি নিম্ন মহাশিরা যুক্ত থাকে। এবার তোমরা চিত্রটা খুব ভালোভাবে, এই চিত্রটা কিন্তু পরীক্ষা আসে, তোমরা চিত্রটা ভালোভাবে এঁকে প্র্যাকটিস করবে এবং আমাকে জানাবে।